ঋতুদি, আমি কিন্তু আজকে খুব এক্সাইটেড তোমার হাতে রান্না খাবো, এবং সেটা বেলাদের রেসিপি থেকে। তুমি কি খাওয়াবে বলো তো আজকে? আজকে বেলাদের রেসিপি থেকে একটা রেসিপি করব যেটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু আমার মনে হয় খুব একটা এই রেসিপির কথা লোকে শোনেনি। আমরা বলতো কি শুনেছি, চিংড়ির মালাইকারি হয়, মুরগির মালাইকারি হয় শুনেছিস? না, বেলাদের রান্নাই বলে দেবে সেটা। চল কড়াইটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। আজকে কিন্তু এখানে আবার মহিলা মহল উপস্থিত, আমাদের কিন্তু এদেরকেও খাওয়াতে হবে, কিন্তু ভুল চুক হলে কিন্তু আজকে ওরাও আমাকে ছাড়বে না। দেখো কিন্তু শিখে নাও, কিন্তু পরে আমাকে আবার জিজ্ঞেস করো না যে এই রেসিপিতে আর কি কি ছিল, ওই ছিল। বেলাদের রেসিপি মানে একদম ফাইনাল। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখানে আমরা আজকে করব মুরগির মালাইকারি। তো অলরেডি দেখ মুরগিটা আমি সেদ্ধ করে রেখেছি, আর তার সাথে আছে আমাদের সাদা তেল আছে, তারপরে আমাদের নারকোল মানে নারকোলের দুধ আছে, তারপর দই আছে, রসুন, আদা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, বেশ একটা ইন্টারেস্টিং। তারপরে এখানে চিকেনের স্টক আছে, আর প্লাস মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হয়, এটাও কি একটু মিষ্টি মিষ্টি হবে? হ্যাঁ, আমরা একটু চিনি ভেজে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। একটা করব, তাহলে প্রথমে তাহলে আমরা শুরু করি কি? সবাই দেখছো তো মহিলা মহল? মুরগির মালাইকারিতে তো মুরগি থাকতেই হবে। তো এই যে সেদ্ধ করা মুরগি রাখা আছে, ঠিক আছে, তার সাথে আছে মালাইকারি মানেই তো একটু দুধ, নারকেলের দুধ দেখতেই পাচ্ছি। এখানে নারকেলের দুধ আছে, দই আছে, সাদা তেল আছে, জিরে আছে, রসুন, আদা, শুকনো লঙ্কা, আর একটা স্পেশাল মশলা লাস্টে। আচ্ছা, এটা কি বেলাদের স্পেশাল? একদম বেলাদের স্পেশাল। আর এইটা হচ্ছে চিকেন স্টক। তো এখন মোটামুটি কড়াইটা একটু গরম হয়েছে, তো আমি একটু সাদা তেল দিয়ে দিই। তুই একটু আমাকে হাতগুলো দিক থেকে দে। তো এবার আমাদের যেটা করতে হবে, এই আদা, রসুন, পেঁয়াজ দিয়ে একটুখানি এটাকে কষতে হবে। এটাকে একটু বাড়িয়ে দিই ফ্লেমটা। আচ্ছা, প্রথমে একটুখানি ওই একটু ভেজে নিতে হবে, গোটা জিরে ভাজতে হবে, গোটা জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটুখানি তুমি কি এমনি মালাইকারি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমার ইনফ্যাক্ট চিংড়ির মালাইকারি খুব ভালো লাগে। আমার বাচ্চারাও ভীষণ ভালোবাসে, মানে গার্লিক প্রন। কিন্তু মুরগির মালাইকারিটা উইল বি ভেরি এক্সাইটিং। একদম, মানে ওনার মাথা থেকেই এসব রেসিপি বেরিয়েছিল, সত্যি কথা। তো বেশ ধোয়া ধোয়া হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এটা একটু এবার আমরা একটু আদা বাটা, একটু চামচটা দিতে, ওখানে ছোট চামচ আছে, এটা দিলেও হবে। ছোটটা কোনটা বলো তো? এইটা? আচ্ছা, তাহলে আমরা একটুখানি এটা আদা, এটা হচ্ছে রসুন। কি তোমরা দেখছো তো? এদিকে আসবে নাকি তোমরা কেউ দেখতে? এই যে একটা ঝাঁজ, হ্যাঁ হ্যাঁ, দেশি চিকেন হয়। তখন তো আর অত পোল্ট্রি ইয়ে ছিল না, তখন দেশি চিকেনেই হতো সবকিছু। তার স্বাদটাও বোধহয় বেশি ভালো হবে, তাই না? একদমই তাই। এইটাকে একটু ভালো করে আমাদের কষতে হবে। এবার আমাদের পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নুন দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি মজে যাবে মশলাটা। একটু নুন দিয়ে দিই তাহলে। স্বাদ মতো দিলেই হবে অতটা। আর এবার আমাদের একটুখানি ভালো করে এটাকে কষতে হবে। একটু ফ্লেমটা বাড়াবো না? একটু বাড়াও।
তুমি আসলে এমনি সময় পাও বাড়িতে রান্না করার? না রে, অত সময় পাই না, কিন্তু আমি যখন সিঙ্গাপুরে যাই হ্যাঁ। তখন একটু সময় পাই, তখন আমি আমার মন মতো রান্না বান্না ছেলে মেয়ের আবদার থাকে নিশ্চয়ই যে একটু তোমার হাতে কিছু আমার খাবে। ছেলে তো বাইরে গিয়ে আমাকে বললো, মা তুমি আমাকে প্রনের রেসিপিটা পাঠাও, ওটা আমি বানাবো। আমি বললাম বাবা, এত ভালো লেগেছে। আসলে রান্নাটা জানিস তো, রান্নাটা হচ্ছে একটা মানে প্যাশন, মানে একদম, ওটা একদম। ঠিক কেউ মানে এবিসিডি করে ওরম ভাবে হয় না। না, আমি তো না। অনেক কিছু মিক্স টিক্স করে একটা কিছু বানিয়ে দিই। আমার হাজবেন্ড বলে এইটা আপনি সেকেন্ড বার রেপ্লিকেট করতে পারবেন, আবার একটা নতুন কিছু বানাবে। বেশ গন্ধটা ভালোই লাগছে। আমার একটু চিনিটাও হ্যাঁ, চিনিটাও একটু দিয়ে দাও। দিয়ে দিই, তাহলে এই মিষ্টি মিষ্টি এই যে, এই যে। ব্যাপারটা হওয়ার কথা এখানে। ওখানে আছে? কারণ ওই যে মালাইকারি যে তুই বলছিলি ওই মিষ্টি 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 ব্যাপারটা, হ্যাঁ। চিনিটাকে এবার একটু না লাল করে নিতে হবে। হ্যাঁ, আর একটু কর। তুই করিস রান্না? হ্যাঁ, আমি খুব ভালোবাসি তাই? রান্না করতে। রান্না কিন্তু আমার মনে হয় একটা রান্না ইজ ভেরি থেরাপিউটিক, মানে একদম, একদম। রান্না মানুষকে কোথাও গিয়ে একটা কোথাও আই থিঙ্ক ইট গিভস সাম লিবারেশন, মানে তুমি নিজের কিছু নিজে আর create ভালো করতে রান্না পারো। খাইয়ে মানুষের মন তো জয় করা যায় না, বলো তো? এই যে কথাতেই আছে না, if you want to get to a man's heart you have to go through the stomach. এই করে করে কিন্তু মেয়েরা ছেলেদের মন জয় করছে কিন্তু একদম। অনেক। তবে আমি একটু বেলাদের কথাতে আসি, তখন ওই সময়ে বেলাদের এই যে রান্নার এই রসনার মানে রসনাবৃত্তিটা, মানে রসনার যে আনন্দ, সেটা কিন্তু উনি নিজে পেয়েছিলেন বলেই কিন্তু অন্য এত মানুষের মধ্যে উনি ছড়িয়ে দিতে পেরেছিলেন। এইটা একটা খুব ইন্টারেস্টিং আসপেক্ট আমার মনে হয়। আর ওই সময় দাঁড়িয়ে থেকে যেখানে মেয়েরা কোনো কিছুই ভাবতে পারতো না যে ইন্ডিপেন্ডেন্টলি করবে, সত্যি তাদের সেখানে উনি জীবনটা ওই একটা- রান্না খাওয়া, সারাদিন কি খাওয়াবে বাড়ির Exactly. লোকেদের সেটা নিয়েই সময় কেটে যেত। আর উনি একটা এই গৃহস্থের জিনিসটাকেই কিন্তু বাইরে করেছিলেন, সব মেয়েরা কিন্তু সেটাকে নিয়ে এত এক্সাইটেড ছিল যে, এবং প্রচুর মহিলা মহলের রেসিপি শুনে ভাতের হোটেল খুলেছিল। এটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার খুব লাগে এই ব্যাপারটা যে আজও কিন্তু সেই পাইস হোটেল চলছে, আজও কিন্তু অনেকেই সেভাবে জীবিকা নির্ধারণ করে। তো এইটা আমার কাছে খুব মানে কি বলবো, এটা আমার কাছে খুব একটা মানে রেভিলেশন। আচ্ছা, এর মধ্যে আমরা দেব হচ্ছে এবার চিকেনটা দিয়ে দেবো। দইটা কি পরে দেবে? হ্যাঁ, চিকেনটা দিয়ে তারপরে আমার মনে হয় হ্যাঁ 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 ডাকবো। আমি এবার আমার মনে হয় একটু চিকেনটা দিয়ে দিই। দাও। তুমি নিজে কোনটা ভালোবাসো চিকেন মাটনের মধ্যে? আমার মাটন একটু প্রিয় বেশি। বেশি প্রিয়? তুই কোন রান্নাটা করতে ভালোবাসিস? আমি এই পুরোনো দিনের রান্নাগুলোই বেশি ভালোবাসি। তোমার এই ধরো চিংড়ির মালাইকারি, শুক্তো, লাউ হ্যাঁ, চিংড়ি। শুকনো লাউ চিংড়ি, বাবা ওইগুলো আমি বানাতে পারি না, ওটা খুব ডিফিকাল্ট আমার জন্য। আমি আবার একটু কন্টিনেন্টাল রান্না করতে ভালোবাসি, তবে এই আমি আবার একটু চিকেন রেজালা, মানে চিংড়ি মাছের একটুখানি গার্লিক টার্লিক এগুলো আমার ভালো লাগে। তবে এখন তো বেলাদের এত ইনফ্লুয়েন্স হয়ে গেছে, আমার আবার বেলাদের রেসিপিগুলো সবই ট্রাই করতে তোমার হবে। মাও নিশ্চয়ই বেলাদের রান্না করতেন? হ্যাঁ, রেসিপি মার বাড়িতে আর আমার ঠাকুমার মানে দিদিমার বাড়িতে বেলাদের বই ছিল। মা খুব খুশি হয়েছিলেন যখন শুনেছিলাম যে মা তুমি করছো এই শুনেছিলেন যে বেলাদের চরিত্রটা। করছি। হ্যাঁ, মা বললো বেলাদের বই তো সব সময়, বেলাদের থেকে কত কিছু শিখেছি আমরা। সত্যি এরকম একজন মহিলা কত কিছু করে গেছেন না, কত কন্ট্রিবিউশন ওনার। সত্যি। এইবারে আমরা এই দইটা দিয়ে দেবো, দইটা দিয়ে আর একটু কষাতে হবে। তোমাদের কি কি রান্না পছন্দ? তোমরা কি আসবে নাকি কেউ এখানে একটু দেখতে? কিন্তু এই নারকেলের দুধ বার করার ব্যাপারটা কিন্তু ওই একদম পুরোনো সময় থেকেই হ্যাঁ ছিল। হ্যাঁ। আর নারকোলটা এত একটা ভার্সেটাইল জিনিস, নারকোল দিয়ে যে কি করা যায়, তুমি যে রান্নায় দেবে তার এক্স্যাক্টলি আলাদা টেস্ট হয়ে যায়। নারকোল দিয়ে কি বানানো যায় না বলতো? মিষ্টি থেকে মানে মিষ্টি থেকে মানে নারকোলের নাড়ু মানে আমাদের এত ফেভারিট। তারপরে এখন তো নারকোল দিয়ে মানে এখন নারকোল মানে আমাদের স্কিনের জন্য নারকোল ইউজ হয়, হ্যাঁ, তাই না? একদম নারকেলের দুধ তেলের মতো তো আর খুব ভালো, সত্যি। একটা গল্প বলি। আমার বাবা
আমি ছোটবেলা থেকে দেখতাম আমার বাবার না, তখন আমার বাবার স্কিনটা খুব ভালো ছিল চিরকালই। তো আমি বাবাকে সবসময় দেখতাম, বাবা যখন স্নান করতে যেতেন তার আগে বাবা ভালো করে মুখে নারকোল তেল, পুরো বডিতে নারকোল তেল। আমি না খুব অবাক হতাম যে নারকোল তেল কেন লাগাচ্ছে। তো এখন বুঝতে পারি সেটা কবে, আমি তখন ছোট, তার মানে তখন তারা জানতে নারকোল তেলের গুণ। একটু জল দিয়ে, জলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে এক্স্যাক্টলি হাইড্রেটেড লাগলে দুর্দান্ত। আরেকটা বলে মা ঠাকুমা দিদিমারা বলতেন, নাভিতে যদি তুমি নারকেল তেল রোজ লাগাও সেটার এফেক্ট পড়ে তোমার স্কিনে। অ্যাবসলিউটলি। তুমি আমাকে বলো তো যে রান্নাঘর থেকে কি কি জিনিস নিয়ে তুমি রূপচর্চা করো আর বাসর দত্ত আমায় বলো। না, আমার মনে হয় নারকোল তেল একটা খুব ভার্সেটাইল ব্যাপার। বাবাকে দেখেছিলাম, বাবা তখন বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝেছিলাম যে কত ওয়াইজ ছিলেন উনি, যে তখন বাবা রাত্রিবেলা বাবা একটু বোরোলিন লাগাতো, যদি বোরোলিন কোনো ইয়ে হতো, আর দিনের বেলা বাবা চান করতে যেতেন ওই নারকোল তেল লাগিয়ে। সাংঘাতিক। এই রান্নাটা কিন্তু খুব সহজ রান্না, মানে খুবই সহজ, খুবই সহজ। অনেক উপকরণ লাগবে বরং কিছু, কিন্তু মানে চটজলদি কেউ চলে আসলে সেটা করাটা। আজকে তোমাদের কেমন লাগছে বলো তো, একটু অন্যরকম ভাবেই তোমরা আমাদের জিজ্ঞেস করো সবসময় কেমন লাগছে। আমি একটুখানি স্টকও দিয়ে দিলাম। আমি কোনো ফারাক পাচ্ছি না, কারণ ঋতুদির বাড়িতে গেলেও এটাই, মানে রান্নাঘরে কি আছে সেটা জানতে হবে, খেতে হবে, তারপরেই বাড়ি থেকে বেরোনোর অনুভূতি চলে ছাড়ে না। ওটাই আমার জন্য একই রকম। চিকেনটা পরিপাটি হয়ে রান্না করতে। হ্যাঁ, থ্যাংক ইউ। দিদির বাড়িতে চিকেনটা তো এভরিডে হয়। আমাদের বাড়িতে হচ্ছে খাওয়ার বাড়ি, সবাই এসে খাও দাও, মানে ওইটা মানে আমাদের বাড়ির একটা কি বলবো, একটা কালচার। সো এটাতে একদম গুঁড়ো লঙ্কা পড়বে না, না হলুদ বা লঙ্কা, না, সাদাই হবে রংটা। সাদাই হবে। আচ্ছা, হ্যাঁ, সাদা হবে। আর একটু হলুদ দেওয়া হয়, সব সময় সাদা থাকে না। মাছের চিংড়ি মাছ হ্যাঁ, বলে চিংড়ি হয়তো মাছটা অনেক হয়। সময়। আচ্ছা, তোমাদের দুজনের কেউ বাজার যেতে ভালোবাসো? আমি ভালোবাসি, কিন্তু মাছের বাজারে বেশি থাকতে পারি না। আমার এই সবজি আমি ফল ছোটবেলায় অনেক গেছি, হ্যাঁ, মানে ছোটবেলায় আমি তো লেক মার্কেটের কাছে আমাদের বাড়ি ছিল। যাচ্ছিলাম যে তোমার তো প্রিয় নিশ্চয়ই প্রিয়, হ্যাঁ, লেক আমি মার্কেট। অনেক বাজারে গেছি, বাবার সাথে গেছি। আর বাবা যখন বাজারে যেতেন তখন ওই ঝাঁকা করে সবাই বাজার করে ঠরে, তো তিনজন ওরকম ঝাঁকা নিয়ে আমাদের বাড়িতে বাবার পিছন পিছন আসতে। এইগুলো আমার খুব ছোটবেলার স্মৃতি, তো আমার ভীষণ ভাল লাগতো। তো মায়ের থেকে কি রান্না? বাজারের কালচারটা কিন্তু আসলে এখন আর অতটা নেই। এখন তো সবাই সুইগি করে, স্পেন্সারে সব ওই মানে ব্লিঙ্কিট করে দিল বা কিছু। ছাকার লোকদেরও আর সেরকম ভাবে দেখাও যায় না। কিন্তু ওই যে বাবা যে ওই বাজার করে আনতো, তারপর মা সেগুলো সব সেগ্রিগেট করে কোথায় কোনটা যাবে, তারপর ফ্রিজ উপচে পড়ছে, ফ্রিজে ঢোকানোর আর জায়গা নেই, মানে সেই রকম, মানে সেই দিনগুলো দেখেছি আর কি। তো খুব মজা লাগে আর কি। তো আসলে আমরা এমনই একটা জেনারেশন যে অনেকগুলো ট্রানজিশন দেখলাম, তাই না? মানে সেই কোভিড টু সুনামি থেকে শুরু করে সবকিছু, তারপরে এইরকম মানে এতগুলো টেকনোলজিক্যাল চেঞ্জেস, মানে তো আমার মনে হয় যে আমরা খুব ব্লেসড যে আমরা অনেক কিছু দেখতে পেলাম। কি বলিস এবারে, কি তুলে দেখো একটু, দেখবো? মনে হয় হয়ে এসেছে। কিরম গন্ধটা হয়েছিল? দারুণ সুন্দর, ভালো। হ্যাঁ। আচ্ছা, এটা কি তুই একটুখানি চেখে দেখবি? হাতে কিন্তু গরম লাগবে, এমনি আমি মুখে দিচ্ছি তোকে। বেলাদে আর নীলিমা, একদম খুব ভালো। নীলিমা কি বলছে তাহলে রান্না সম্বন্ধে? বেলাদি যা রান্না করেছে অসাধারণ। আচ্ছা বেলাদি, এটা আমরা খাবো কি দিয়ে? দাঁড়াও, আমি আগে এবার মশলাটা দিয়ে দিই। দাঁড়া, এই যে সেই ম্যাজিক মশলা, যেটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর হ্যাঁ, এই তিনটে জিনিসকে মিহি করে পিষে এই মশলাটা বানানো হয়েছে। এবার আমি এটা এর উপরে দিয়ে দেবো। একটু ড্রাই রোস্ট করে ইয়ে করা হয়েছে হ্যাঁ, তো? একটু মানে ওটাকে সতে করে। এটা কি দিয়ে খেতে ভালো লাগবে বলো তো? এটা দেখ, এটা সবকিছু দিয়েই খাওয়া যায়। এটা এমনই একটা জিনিস, এটা তুই পরোটা বা রুটি সে দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। তো আমার মনে হয় এই সবগুলোই, এটাই হচ্ছে মানে এটার গুণ, মানে একটা ভার্সেটাইল, মানে এটা সবকিছুর মধ্যেই এটা একটা। আমি দুটো গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটু টেস্টের জন্য।
আই থিঙ্ক ইট ইজ রেডি। এটা আমরা এবার ইয়েতে ট্রান্সফার করে দিই। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এটাও কিন্তু একটা আর্ট, হ্যাঁ খেলাটা। মোটামুটি আমি সাকসেসফুল সেই আর্টে। দাঁড়া, এটাকে আমি রাখি। এবার এটার থেকে একটু এটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই হবে। তো আপনাদের জন্য রেডি ডিশ, এবার আপনাদের পরিবেশন করা হবে। আপনারা খেয়ে বলবেন কেমন লেগেছে, আর তারপর ভালো ভালো কমেন্ট লিখবেন, বাজে হলেও লিখবেন। তো আমাদের আজকে রেডি হয়ে গেছে না, গন্ধতেই মানে মুরগি মালাইকারি। বুঝতে পারছি যে একটা খুব সুন্দর হয়েছে ব্যাপারটা। আর ওই কথাই আছে না, ঘ্রাণের একদমই এক্স্যাক্টলি। পড়ে যাচ্ছে। তো আমাদের দেখ, তুই কিন্তু তোর ব্রাহ্ম গার্লসে গিয়ে একটা ট্রিট দিতে পারিস একদিন, হ্যাঁ, কারণ তুই তো বেলাদের স্কুলেই পড়তি, তাই না? বেলাদের স্কুলে বেলাদের তাই না, বেলাদের স্কুলে ব্রাহ্ম গার্লসটা এত, আমার দিদিমাও পড়তেন ওখানে, মার কাছে শুনেছি। তো এত ঐতিহ্য এই স্কুলের। তো তো বেলাদে এই রান্নাটা নিশ্চয়ই দারুণ দারুণ মানুষকে করে খাইয়েছেন। তো সেই জন্য আজকে আমরাও এটা রাখলাম এখানে। এবার তোমরা এটা টেস্ট করতে পারো। বেলাদের অবলম্বনে বেলা রিলিজ হচ্ছে 29 অগস্ট। এটা কিন্তু মনে রাখতে হবে ডেটটা, আর এটা ভুলে গেলে চলবে না যে বেলাদেকে কিন্তু একবার গিয়ে বেলাদের সাথে দেখা করে আসতে হবে প্রত্যেকের। কি করবে তো তোমরা হলে গিয়ে যাতে বেলা হলে থাকে এবং সবাইকে বলে যে আমি আছি, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। নমস্কার, শুরু হচ্ছে মহিলা মহল। শুধু একটাই ছোট্ট তফাৎ যে যখন আমরা মহিলা মহল শুনতাম রেডিওতে, এখনো যখন শুনি আমরা শুধু যে মানুষদের আওয়াজটা পাই, তাদের গলার আওয়াজটাই শুধু পাই, তাদের দেখতে পাই না। কিন্তু এখানে আজকে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন। আর মহিলা মহল মানেই বেলাদে, সঙ্গে রয়েছে বেলাদে আর আমি নীলিমা সান্যাল। আচ্ছা ঋতুদি, এই যে আজকে কি বলবো, বেলাদি বলবো না ঋতুদি বলবো? বেলাদি না? কেমন লাগছে এই যে মহিলা মহলের সঙ্গে আমরা রয়েছি আজকে, ওদের সঙ্গে আড্ডা দেবো, আর তুমি আমাদের একটা রান্না খাওয়াবে বলেছো, স্পেশাল একটা রান্না। কেমন লাগছে বলো তো তোমার? দুর্দান্ত লাগছে। ইনফ্যাক্ট মহিলা মহলের সঙ্গে আড্ডা দিতে সবসময় ভালো লাগে। মহিলাদের কাছ থেকে অনেক তাদের জীবনের কথা জানা যায়, তো সেটা আমাকে খুব ইন্টারেস্ট করে। কারণ আমি নিজে একজন মহিলা, আমি খুবই কিউরিয়াস মহিলাদের জীবন নিয়ে। কারণ মহিলাদের জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, এবং তারা কিভাবে তাদের জীবনকে নতুন ভাবে ডিসকভার করছে সেটা আমার জানতে ইচ্ছা করে। তো এখনকার মহিলারা তো আরো বেশি প্রোগ্রেসিভ, এবং তারা তাদের চিন্তাধারার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। কিন্তু তখনকার মহিলারাও, এবং এখন অনেকটা সহজ, একটু নিজের ইচ্ছে যেটা করছে সেটা করতে পারাটা, বা বাড়িতে সেই ডিসিশনটা জানানোটা, তো সেই সময় দাঁড়িয়ে তো অতটা সহজ ছিল না, বলো? সেই সময় দাঁড়িয়ে সহজ ছিল না। আর এখনো আমি বলবো যে বেশ কিছু জায়গা আছে যেখানে মহিলারা আজও তাদের কথা এক্সপ্রেস করতে পারে না একদম। তো সেখানে সেই মহিলাদের কাছে যদি আমাদের এই কথাগুলো বা আমাদের এই সিনেমার যে মেসেজটা পৌঁছাতে পারে, তাহলে সেইটাই সিনেমার একটা বড় সাকসেস হবে। কারণ এই ছবিটা শুধুমাত্র একজনের জীবনের আধারিত, মানে জীবন নিয়ে আধারিত ছবি না। এই সিনেমার মধ্যে খুব স্ট্রং কিছু কথা আছে, বা যেগুলো বক্তব্য আছে, যেগুলো মহিলাদের জীবনে খুব প্রয়োজন। যেরকম একটা জায়গায় বেলাদে বলছেন যে মানে স্বাধীনতা, আজকে স্বাধীনতা ডিক্লেয়ার্ড হবে, কিন্তু তারপরে কিছুক্ষণ পর ভেবেন না, আমাদের স্বাধীনতা মানে আদায় করতে হয়েছে, মানে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে, স্বাধীনতা এমনি এমনি আসেনি। সেরকমই বেলাদে তার নিজের জীবন দিয়েও বলে যে আমাকে কেউ স্বাধীন করে দেয়নি, আমাকে স্বাধীনতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে হয়েছে। তাই জন্য সে এতটাই করতে চেয়েছিল নিজেকে, যে যখন বাড়ি এত সবাই তাকে প্রেশারাইজ করছিল, সে তখন ডিসাইড করে যে নিজেকে কিভাবে সে বাড়ির থেকে, এবং সে তার স্বাধীন জীবনটাকে বেছে নিয়েছিল বলেই সে রেডিওকে এরকম তার আঁকড়ে ধরতে পেরেছিল, এবং অনেক মেয়েদেরকে স্বাধীনতার কথা বলতে পেরেছিল। তোমার মনে আছে যখন আমরা শুট করছি, ওই নীলিমা বেলা দাঁড়িয়ে রয়েছে, ওই সেই সময় দাঁড়িয়ে ধরো নীলিমা সান্যাল তো বেলাদের থেকে ছোট ছিল, কিন্তু ওই যে বলছে যে তুই বাড়ি থেকে বেরিয়ে আয়, এই যে বলাটা, এটাও কতটা মনের জোর বা থাকলে সেটা বলা যায়। তাই জন্যই বললাম যে
কিছু মুহূর্ত আছে যেটা শুধু সিনেমা না, আমার মনে হয় সেটা আমাদের জীবন জীবন, এবং একদম, সেই একদম। জীবনের কথাগুলো এই ছবিতে। আর আর যেটা আমার মনে হয়েছে যে এই যে সবসময় আমরা বলি যে মহিলারা এক জায়গায় থাকলেই একে অপরের প্রতি বিদ্বেষ বা তাদের পরশ্রী কাতরতা বা লাইক অনেক কিছু হয়, কিন্তু আমি মনে করি যে মহিলারাও কিন্তু মহিলাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে এবং হ্যাঁ, পাশে এসে দাঁড়াতে পারে। নীলিমা সান্যাল এবং বেলা দে তার একটা সেই classic বন্ধুত্বটাই তো example। ছিল ওদের এবং মধ্যে, ঠিকই। নীলিমার সঙ্গে বেলার বয়সের তফাৎ ছিল, হ্যাঁ, কিন্তু যখন প্রথম তার সাথে দেখা হয় সে বলে আজকে থেকে আমরা বন্ধু। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আজকের জেনারেশনের মধ্যে এই জিনিসটা আসা উচিত যে এই যে বন্ধুত্বের যে আনকন্ডিশনাল জায়গা আছে, বন্ধুত্বের যে কোনো বন্ধুত্বের মধ্যে কোনো কন্ডিশন হয় না, তো সেইটা আজকের দিনে অনেক বেশি হারিয়ে গেছে। আজকে মানুষ অনেক বেস্টেড ইন্টারেস্ট নিয়ে বন্ধুত্ব করে বা কোনো বন্ধুত্বের মধ্যে অনেক চাওয়া পাওয়া থেকে যায়। একদম, একদম। তো সেই জায়গাটা আমার মনে হয় যে অনেক আনকন্ডিশনাল লাভ ছিল, সেই জায়গাটা মনে হয় এই ছবি থেকে আরো সুন্দরভাবে পাবে মানুষ। আর একটা যেটা আমি বলবো যে এই যে সবাই মিলে একটা কাজ করার আনন্দ, এই যে Teamwork, একদম, টিম হ্যাঁ। ওয়ার্ক, এই রেডিও হ্যাঁ। ওয়াজ আ গ্রেট পিস অফ টিম ওয়ার্ক। আমার মনে হয় রেডিওর মধ্যে যে একটা, যেটা আমরা দেখতে পেতাম না যে টিম ওয়ার্কটাকে, কিন্তু আমরা বুঝতে পারতাম তার যে রেডিওর থেকে যেটা বেরিয়ে আসতো, দ্যাটস আ প্রোডাক্ট অফ দ্যাট টিম ওয়ার্ক, তাই না? একদম, একদম। এখানেও যে আমরা যখন বেলা প্রথম রেডিওতে আসে, তখন বেলাকে যখন সবাই মানে বেলাকে যখন তাদের ফ্যামিলিতে সবাই ওয়েলকাম করে, তারা কত তাদের নিজেদের, মানে একজন বলছে তুমি আমার কাছে এসে স্ক্রিপ্ট লেখা শেখো, একজন বলছে তুমি আমার কাছে এসে আবৃত্তি শেখো, একজন বলছে তুমি আমার কাছে এসে সাহিত্য চর্চা করো, একজন বলছে তোমাকে আমি কিভাবে মানে শিখিয়ে দিচ্ছি কিভাবে বসে সবার সাথে মানে কথা বলতে হয় বা বলবে, হ্যাঁ, মানে হ্যাঁ। মানে মহিলা মহলে মহিলা যখন মহল। রিয়েলি কথা বলবে অডিয়েন্সের সাথে, তখন তো কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু একটা সারা বিশ্বকেও অ্যাড্রেস করছে। তো দ্যাট ইজ আ রেয়ার কোয়ালিটি। তো সেটাই আমি বলছি যে সেই টিম স্পিরিটটা খুব ইম্পর্টেন্ট একদম, আমাদের। একদম। আর আজকেই যে আমাদের মহিলা মহলে প্রচুর চেনা মুখ, যাদের সঙ্গে আমাদের প্রায়ই ছবির প্রিমিয়ারে বা ছবির স্পেশাল স্ক্রিনিং এ দেখা হয়, তাদের সঙ্গে বসে আমরা আড্ডা মারছি। সাধারণত তারা এসে আমাদের প্রশ্ন করে আজকে ছবির প্রিমিয়ার কেমন লাগছে বলো, ছবি নিয়ে কি বলবে বলো। তো এখানে আমি ওদেরকে নিশ্চয়ই তুমিও জানতে চাও যে ওদের আজকে এইভাবে এসে তারপর তো একটা রান্নাও হবে, সেটাও মানে অন্যরকম একটা ব্যাপার যেহেতু বেলাদে, তো সেটা তোমাদেরও কেমন লাগছে তোমরা যদি একটু তা আমি বলো। এক একজনের কাছে শুনতে চাই যে তাদের ফেভারিট রান্না কি। একটা রান্না বলতে হবে, কোন স্পেশাল রেসিপির নাম বলো একটা, মানে শুধু মাটনের রেসিপির কিছু নাম একটা। বললেই হবে, তারপর পরে আমরা সেই রেসিপিটা তোমার কাছে জেনে নেব। আমার নিজের রেসিপি আছে, একটা হচ্ছে মাটন ভুনা আর একটা হচ্ছে আদা মাগুর। আদা আদা মাগুরটা মাগুর? হ্যাঁ আমার সিগনেচার রেসিপি, Wow! এটা আমার নিজের তৈরি করা একদম, বিকজ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমি অফিস থেকে ফিরে 9:30 10টা যখনই হোক একটা রেসিপি আমার মেয়ের জন্য বানাই। আচ্ছা, বাহ, খুব ভালো। বাসতী আমি একদম রান্না করতে পারি না, তাই আলাদা কোনো রেসিপি নেই, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত, আর Wow, ওটার wow! রেসিপি Next time সবাই আমি আলু জানে। পোস্ত খাওয়াচ্ছি। হ্যাঁ, একদম। আমি যেটা বলতে চাই তোমাকে, আমার তোমার সাথে এই বেলা ব্যাপারটার যেটা মিল লাগে সেটা হচ্ছে বেলাদে এমন একজন ছিলেন যিনি অনেককে খুব ইন্সপায়ার করতে পারতেন। নিজে যে কাজটা করতেন সেটা অন্যদের মধ্যে এমন ভাবে ঢুকে যেত, তারাও ওই স্বাধীনতার স্বাদটা নেয়ার কথা ভাবতো। আমার মনে হয় তুমি ওইভাবে আমাদের সবাইকে খুব ইন্সপায়ার করো। আর যখন আমি অ্যাসাইনমেন্ট করে খুব টায়ার্ড হয়ে যাই, রাতে পার্টিতে যেতে ইচ্ছা করে না, তখন আমি ভাবি ঋতুদি যদি পারে তাহলে আমার একটু নিজেকে বলা উচিত যে আমিও পারবো। So sweet. Thank you রে। বল। মাটনই বেশি ভালোবাসি, তবে চিকেনের ক্ষেত্রে বাটার চিকেন, কারণ ওটা খুব সহজে একটা রান্না করে ফেলা যায়, এবং ওই আর কি ওই মেয়ের ক্ষেত্রেও এটা একটু ভালোবাসে। বাচ্চাদের ওরিয়েন্টেশনের হ্যাঁ। রান্নাগুলো আমাদের ইচ্ছা করে আর যেটা খুব সহজে হয়ে যায়, হ্যাঁ। তো সেটা তার সামনে প্লেস করতেও সুবিধে হয় আর কি সারাদিন একদমই পর। তাই। তো তুই তাহলে আমাদের বাটার চিকেনের রেসিপিটা দিস। একদম। জানি। রান্না করতে আমার ভালো লাগে এবং ভালোবাসি, আর অনেক ধরনের রান্নাই আমি করি। আমার একটা ব্যাপার আছে, অনেক সময় হোটেলে আমরা যখন খেতে যাই, একটা জিভের স্বাদেতে তো বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে। আমি জিভের ওই স্বাদটা নিয়ে বোঝার চেষ্টা করি এটা কিভাবে তৈরি করা হয়েছে, এবং আমি বাড়িতে এসে সেটাকে অ্যানালিসিস করিস আর কি। তারপর ওরা বাড়িতে এসে এক্সপেরিমেন্ট করিস। একদম। মলাই সেটা কি খেতে পারে? মলাইদাই তো বেশিক্ষণ রান্নাঘরে থাকে, মলাইদাই জানে কি রান্না হবে বাড়িতে, দেবজানীদি জানে না কিন্তু আসলে। এই বাবা, এইটা- shock!
না, এখানে একটা কথা বলতেই হবে যে হ্যাঁ, রেগুলারের রান্নাটা আমাকে বাড়িতে করতে হয় না, এটা খুব স্বাভাবিক। কিন্তু যে কোনো মানে ধরো বাড়িতে গেস্ট, হ্যাঁ স্পেশাল, এবং না শুধু তাই নয়, শুধু স্পেশাল নয়, রোববারের ব্যাপারে আমি যখন রান্নাবান্না করে ছেলেদের দিচ্ছি, তারা আমাকে বললো এটা তো খুব স্বাভাবিক, বাড়িতে মা যদি ওয়ার্কিং লেডি হয় তাহলে তাকে এগুলো করতে হয়, মাঝে মাঝে এসে স্পেশাল রান্নাগুলো তাকেই করতে হয়। তো এর বেশি আর কিছু না, কিন্তু সব ধরনের রান্নাই আমার স্পেশাল যেটা মানে আমি ভীষণ ভালোভাবে লকডাউন যেটা শেখালো সেটা হলো চিকেন তন্দুরি। क्या बात है, কিন্তু ওটা সবচেয়ে ইজি। হ্যাঁ, না না না, আমি চিকেন তন্দুরি, এবং আমি তোমাকে যে ভর্তা যদি আমি তোমাকে করে খাওয়াই, হ্যাঁ ভর্তাটা করে খাওয়াবো, তুমি মানে যে কোনো হোটেলের থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা বেটার। তো হবে না, সেটা নিয়ে আসতে হবে নিশ্চয়, একদম একদম। ওকে, বল। আমি প্রথম রান্নাঘরে ঢুকি হচ্ছে করোনার সময়। ছোটবেলা থেকে আমি খেতে খুব ভালোবাসি, তো এই জন্য একটা না ওই কনসেপ্ট থাকে না কোন রান্নায় ঠিক কি দেওয়া যায়। প্রথম এক সপ্তাহ খুব ছড়িয়েছিলাম, তারপর জানি না আমার মধ্যে, হ্যাঁ একদম, তারপর আমার মধ্যে কি রান্নার ভূত চলে এসছে। এখন ছুটির দিনে আমার বর বলে একটু রেস্ট নে না, কিন্তু আমি 5-6 পদ রান্না করে ফেলি, তারপর 3 দিন ধরে খাই। তো অনেক কিছুই রান্না করছি, মানে রসগোল্লা থেকে বিরিয়ানি এখন সবই বানাতে পারি। আর মোটামুটি আমার রান্না করতে ভালো লাগে, স্ট্রেস বাস্টার লাগে। অফিস থেকে ফিরে আমিও রান্না করি মাঝে মধ্যেই, আর ছুটির দিনে তো হয়। সবাই বেলাদের ছাত্রী তার মানে। কিন্তু আমার পথটা দেখিয়েছিলেন, মানে উনি আসলে পথটা দেখিয়েছিলেন যেটা পরম্পরা ধরে চলে আসছে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখো, মহিলারা এক জায়গায় থাকলে যত আড্ডাই হোক তার মাঝখানে একটা রান্না খাওয়ার রান্নার আড্ডা হবেই হবে। তবে আমার সবচেয়ে ভালো লাগে চিকেন স্টু করতে। প্রথম কথা হচ্ছে সেটা, ওটা কিন্তু খুব হ্যাঁ একদম প্রপার টেস্টটা এক্স্যাক্টলি। আর আমার চিকেন স্টুটা একটু অন্যরকম হয়, তো আমার বন্ধুরা মাঝখানে ওটার নাম মিডনাইট স্টু করে দিয়েছিল, কারণ আমি অফিস থেকে ফিরে মিডনাইটে ওটা বানাতাম। ওটা খেতে আমার বন্ধুরা আমাদের বাড়িতে আসে। আর ভাস্বতী যেটা বললো ওটা আমি একমত, মানে ওই যখন আমার মনে হয় যে আর পারছি না, তখন আমি ঋতুদির কথা ভাবি, যে ঋতুদি যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো ভীষণ মানে এইটা তোমার থেকে আমাদের মানে শেখার, এবং এই ম্যানেজমেন্ট, এবং বলেছে যে আমার ভেতরে নাকি একটা নিউক্লিয়ার ইঞ্জিন আছে, ওই এনার্জি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, আমাদের মধ্যে সেই এনার্জি। মানে তুমি তো অনেক ছবি করেছো এত বছরে, এটা খুব প্রপার তোমার জন্য। হ্যাঁ একদম, অনেক ছবি তো করেছো, কিন্তু এটা তোমার জন্য একটা প্রপার। সত্যি কথা বলছি, আমি অনিলাভ এবং অনিলাভর এই আইডিয়াটাকে আমি সাধুবাদ জানাই যে ও এত সুন্দর একটা কাজ ভেবেছে। যে আর সত্যি কথা, বেলাদের সম্বন্ধে না সেরকম কোনো ডকুমেন্টেশন নেই, তো আমরা ইনফ্যাক্ট রেফারেন্সও করতে পারিনি খুব একটা, কিন্তু অনিলাভ যতটুকু মানে নিয়ে এসেছিল অতটুকুই, মানে বেলাদের রান্নার বই ছাড়া মানে ওনার জীবন সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি ওইটার উপরই আমরা, মানে অনিলাভদের দুটো ছবি কোনো একটা জায়গায় স্বাধীনতার কথা বলেছে, মানে কোন এটাও যেমন একটা মেয়েদের স্বাধীনতার গল্প, আবার আগের ছবিটাও 11 স্বাধীনতার সঙ্গে কোনোভাবে একটা রিলেটেড। আমার তো চিকেন পোস্ত রাঁধতে ভীষণ ভালো লাগে, ওটা প্রায় আমি করি। আর ওই যে কোভিড এর কথা হচ্ছিল, একদম সেটা হলো। আর ওই যে কোভিড এর কথা হচ্ছিল, আমাদের কোভিড সকলকে তখন যেহেতু ভীষণ ডিম খেতে হতো, তো ডিমের ঝোল বাড়িতে না, ওটা পোচকালিয়া করতাম, দুর্দান্ত খেতে হয়। আর মাটনের তো পাতলা ঝোলটাই রান্না হয়, এই আর কি। সব রকম রান্নাই করি, একদম এভাবেই চলতে থাকে একদম। আমি প্রথমেই বলবো আমি খুব ছোটবেলা থেকে রান্না করি। আর এই বেলাদের যে, হ্যাঁ একদমই নিজেই রান্না করি। এখন নিজের জন্য রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু কাউকে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। এবং হ্যাঁ, তো আমার বন্ধু বান্ধবরা বা আমার আত্মীয় স্বজনরা যারা, তারা ভীষণভাবে আমার কাছে কয়েকটা রান্নার তাদের আবদার থাকে। যেমন আমাকে কেউ হলে তাদের পোলাও, ফিশ ফ্রাই, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো তাদের পেটেন্ট, যে এগুলো তোকে রান্না করে খাওয়াতেই হবে। প্লাস আমি বেলাদে নিয়ে একটা কথা বলবো, খুব ছোটবেলা থেকে যেহেতু রান্না করি, আর বেলাদের রান্নার বইয়ের সাথে আমার খুব ছোটবেলায় পরিচয় হয়ে গিয়েছিল। তার কারণ মায়ের চাকরি সূত্রে, আমার মা লাইব্রেরিয়ান ছিলেন, তো মা একটি বই নিয়ে এসেছিলেন, তো সেইটা আমি খুব ছোটবেলায় পড়তাম। আমি কি বুঝতাম না তখনও, কিন্তু ওগুলো পড়ে পড়ে, এবং হ্যাঁ, কিন্তু ওই তারপরে রান্নাটা ভালো লাগা একটা ছিলই। রান্না আমার কাছে স্ট্রেস বাস্টার। আর আজকে তো আমাদের উপরি পাওনা, তোমার হাতে রান্না খাবো আমরা, একদম। আর বেলার স্পেশাল রেসিপি বেলাদের, একদম। আর তোর বেলার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ।
রান্না তো প্রতিদিনের করা হয় না, কিন্তু একটা রান্না আমি অনেক বছর আগে বাংলাদেশ গিয়ে আমার দাদার বিয়েতে দেখেছিলাম। ওখানে আর কি আগের দিন রাতে মুরগি হোক মাটন যা হোক সব বাড়িতেই আনা হয়, বড় উঠোন, সেখানে নিয়ে এসে সেখানেই সমস্ত কিছু করা হয়। তো যেটা বেঁচে থাকে সেইটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা। হ্যাঁ, মানে খিচুড়ি আমরা সবাই খাই, ইনফ্যাক্ট এখানেও ভুনা খিচুড়ি হয়, কিন্তু বাংলাদেশের এই অনবদ্য ভুনা খিচুড়ি ওইটা ওখানে শিখেছিলাম। আমি বলবো যে এই যে লেফটওভারস দিয়ে যে একটা হ্যাঁ, এবং সেটা ধরো মানে এই যে আমরা মুরগির যে মাথা, হ্যাঁ স্টমাক, এইগুলোকে আলাদা করে ম্যারিনেট করে সেটাকে দিয়ে একটা বানানো হয় এবং তা দিয়ে ভুনা খিচুড়ি, তার একটা অনবদ্য স্বাদ। আর তার পাশাপাশি এখনো আমার মনে হয় যে মাংস বানালে বা সেটা যদি থেকে যায়, হ্যাঁ পরে দিনের টেস্টটা আরো ভালো হয়, বাসির স্বাদ আলাদা বেড়ে যায়। হ্যাঁ, আর আমার মায়ের হাতের চিংড়ির মালাইকারি, ওটা আমি মায়ের থেকেই শিখেছি এবং ওটা মানে মায়ের থেকে আমার মনে হয় না ওটা পৃথিবীতে কেউ ভালো পারে। একদম না, এটা কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, মায়েদের হাতের প্রত্যেকেরই রান্না, প্রত্যেক মায়ের হাতেরই একটা না একটা কিছু স্পেশাল আছে, এবং সেটা মনে হয় যেন সেই সেরা, ওটা আর কারোর সঙ্গে আলাদা স্বাদ। কেন বলতো, মায়েদের যে আন্তরিকতা, ভালোবাসা আর যে মানে হাতের যে গুণটা, সেটা মারাই পারে। মানে তাই জন্য প্রত্যেক মার রান্নার মধ্যেই একটা স্পেশালিটি আছে। মানে যে মা হয়তো রান্নাগুলো এক হলেও ব্যাপারটা আলাদা হয়। একদমই একদম। এখানে আমি একটা জিনিস বিশ্বাস করি ঋতুদি, যেটা সৌমিতাদি তুমি বললে যে রেসিপি এক হলেও স্বাদ আলাদা হয়। মায়ের হাতের রান্না নয়, একই রেসিপি হয়তো আমরা সবাই রান্না করছি, কিন্তু হাতের ছোঁয়াটা ম্যাটার করে। সবার হাতের ছোঁয়াতে রান্না অন্য মাত্রা পায়। মানে বেলাদের রান্নাটা আমার হাতে ছোঁয়া থেকে তার জন্য তোর অপেক্ষা কর। না, আমরা সবাই অপেক্ষা করে আছি তোমার হাতে রান্না খাবো, আর বেলার জন্য অনেক শুভেচ্ছা। বেশি হয়েছে কিনা কম হয়েছে কিনা। কি বলতো, মানে রান্না করতে বাধ্য আর ভালোবেসে রান্না করাই দুটোর মধ্যে তো তফাৎ আছে। এবার আমার মনে হয় বেলাদে আমাদের সেটাই শিখিয়েছেন যে রান্নাকে কিভাবে ভালোবাসতে হয়। আর সেই কারণেই যেটা একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল যে ডিম শাক, এটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে, যেটা বেলাদেরও সিগনেচার ডিশ তুমি বললে। আর আমি সদ্য আমার বিয়ে হয়েছে, তো আমি বাঙাল মেয়ে, একদম পুরোপুরি বাঙাল বাড়ি, বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। এবার সেখানে গিয়ে শাক পাতা বাটা যা পারছি খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা অদ্ভুত রকমের দুটো বাড়ি রান্না খেয়ে করতে খুব একটা যে পারি তা নয়, মানে ওই খেতে পারছি আর কি, এরকম একটা টেস্টটাও বুঝতে পারি। একদম একদম এক একটা হয় না, একটা বাড়ির এক এক রকম টেস্ট হয়। এবার আমার ঘটি শাশুড়িকে এখন আমি লোটে মাছ থেকে শুরু করে শুটকি মাছ সব খাই, ঘটি শাশুড়িকে খাইয়ে দিচ্ছি। যাই হোক, একটাই কথা তোমাকে বলবো যে, আর প্রথমত অনিলাভদাকে এত সুন্দর একটা কনসেপ্ট এবং এরকম একজন মানুষকে সবার সামনে তুলে ধরার জন্য প্রথমেই তাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, আর থ্যাংক ইউ ঋতুদি ফর অলওয়েজ বিং দেয়ার অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর বেলাদে। থ্যাংক ইউ। আচ্ছা, রান্নার ক্ষেত্রে আমার একটা স্ট্রাগল থাকে, তার কারণ রান্না তো আমাকে করতে হয় না খুব একটা, কিন্তু মাঝে মাঝে যখন আমার মনে হয় যে একটু রান্না, তোর ফেভারিট, তুই কোনটা করতে পারিস সেটা বল। শোনো না, সেইটাই বলছি যে ফেভারিটটা যে কি বলবো, মানে আমাকে যদি কেউ কখনো আমার রান্নার রেসিপি জিজ্ঞেস করে যেটা করেছি, সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি একবারই রাঁধি আর সেটা ভুলে যাই। এবং আমার মতো, হ্যাঁ, এবার এটা, এবং আমার বোন, আমরা একসঙ্গে থাকি, একান্নবর্তী পরিবার না, কিন্তু একসাথে থাকি। আমার বোন স্পেসিফিক্যালি আমার রান্নাটা চাখে এবং ওর মনে হয় খুব ভালো। পরে এক সপ্তাহ বা এক মাস পরে এসে, দিদি ওটা করেছিলি, কোনটা করেছিলাম বলতো। এবারে এইটা আমি কিছু বুঝতেই পারি না, আমার হয়তো কিছু মনে হলো এটার সঙ্গে এটা মিশিয়ে করলাম, ম্যাক্সিমাম সময় সাকসেসফুলি হয়, ভালোই করি, নিজেও যদি চেষ্টা করি সেটা আর করার, সেটা তো মনে থাকে না। এটা হচ্ছিল কয়েক বছর আগের কথা। এখন একেবারে রান্নাঘরে যাই না, কারণ আমার মা ভীষণ গোছানো। আমার মা আমাকে বলে বলে যে আমি এত অগোছালো করি নাকি, এত হ্যাঁ, তো মানে কি বলবো, আমার লজ্জায় ফেলে দেয় লোকের কাছে। এখন আমি রান্নাঘরে যাওয়াই ভুলে গেছি, রান্নাঘরে লাইট কোনটা বললেও আমি ভুলে যাই যে কোনটা। হ্যাঁ, তো আমার রান্নার এক্সপিরিয়েন্সটা এরকমই। তো ঋতুদি তো সবার কাছে ইন্সপিরেশন, এটা নতুন করে বলার কিছু নেই। ঋতুদি কিন্তু বকেও খাওয়ায় লোককে। মানে কয়েকদিন আগে আমি ঋতুদির বাড়িতে গেছিলাম একটা ইন্টারভিউ এর জন্য। তো ঋতুদি কিছু কাজ ছিল ওপরে, এসে আগে দেখছি আমি খেয়েছি কিনা, ছোলার ডাল, লুচি, মিষ্টি, আর মিষ্টি আমি খাই না, সেটা বকেই খাওয়াচ্ছে, আমাকে খেতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। তো এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আরো একটা কথা অনিলাভদাকে বলবো, এই জায়গাটা আমার জন্য খুব মানে খুব পছন্দ
পছন্দের জায়গা, খুব ইমোশনাল একটা জায়গা, কারণ আমি এখানে কাজ করে গেছি। তো সুতরাং এটা পরিবারের মতো। থ্যাংক ইউ অনিলাবদা, আর দারুণ একটা উদ্যোগ, ভালো লাগছে এখানে এসে আবার নতুন করে। আমার তো এটা মামার বাড়ি। তো সুতরাং এমনি মামার বাড়ি আসতে সবার ভালো লাগে, আমার তো মানে বারবার আসতে ভালো লাগে। আর রান্নার ক্ষেত্রে আমার ঠাকুমা এবং দিদা দুজনেই ফাটাফাটি রান্না করতো। তো দিদা এবং ঠাকুমার থেকেই কিন্তু আমার রান্না করা এবং রান্নার প্রতি ভালোবাসা। তো আমি চিংড়ি মাছ রান্না করতে খুব ভালোবাসি, কারণ ওটা ইজিলি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। হ্যাঁ, মানে ওই আর কি, রান্না করতে ভালোবাসি। আমরা এখন সবার রান্না শুনে নিলাম, আমি সবার কাছ থেকে এই রান্নাগুলো একদিন করে আমরা খাবো এবং আমরা বেলা দেখে ওখানে সেলিব্রেট করবো। উৎসাহ তো বাড়ির পাশে থাকে, তোকে খাওয়াচ্ছে আমাকে খাওয়াচ্ছে না, এটা তো হতে পারে না। তো আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে মানে বেলা দেখে তো একসময় বাড়ি ছাড়তে হয়েছিল, তার রেডিওকে সে আপন করেছিল এবং রেডিওর জায়গাটা, যে কাজের জায়গা, রেডিওকে খুব বড় করে রেখেছিল, কারণ নারী স্বাধীনতা বা একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট মহিলা হিসেবে সে তার একটা মানে একটা ফুট ডাউন করেছিল বাড়িতে। তো তোদের এখন কিরকম, মানে তোদের কাজের জায়গাটা কিরকম লাগে, মানে তোদের কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে কাজের জায়গায় আসার জন্য? স্যাক্রিফাইস বলতে দিদি, যেটা সবার আগে হয় আমাদের ক্ষেত্রে, ধরো দুর্গাপুজো, মানে মানুষের ধারণা থাকে সামনে 15ই আগস্ট আসছে, আমাদের ছুটি, ঠিক আছে, তাদের ছুটি মানে আমাদের ছুটি, কিন্তু আমাদের ক্ষেত্রে তো উল্টো, মানে তোমার ছুটি আমার নয়, এরম ব্যাপার। তো তার পাশাপাশি ধরো এই যে 4টে দিন পুজোয় আমরা কাজের মধ্যে থেকেই খুব আনন্দ করি, আমাদের সেটা নিয়ে দুঃখ নেই, কিন্তু মানুষের ধারণা হয়ে যায় পুজো মানে তো ছুটি থাকবে, রবিবার মানে মেয়ে বাড়িতে নেই, বৌমা বাড়িতে নেই, এটা তো হতেই পারে না। কিন্তু এগুলোর থেকে তো আমরা ঊর্ধ্বে, মানে আমাদের জীবনে কোনো ছুটি নেই। এখনো আমার মনে হয় সেটা আছে, মানে আমিও যখন রাত্রি 3টের সময় শুটিং করে ফিরতাম প্রথম বিয়ের পরে, বলছি এত রাত্রে কি কাজ হয়। আর কি বলতো, আমরা না এটাকে স্যাক্রিফাইস হিসেবে মনে করি না, এটাকে ব্যালেন্স হিসেবে মনে করি, কিন্তু আমাদের পর্দায় দেখতে আমাদের কাজটা মানুষের ভালো লাগে অনেকটা। হ্যাঁ, অনেকটা আগের থেকে অনেক বেশি। বেলা দেখেও কিন্তু রাত্রিরে যখন বেরোতে হচ্ছিল বাড়ি থেকে, তখন 1000 প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে এত রাতে মেয়ে বাড়ির বাইরে যাবে। আমার একটা কথা ভীষণ মনে হয়, মানে এটা বলাও খুব জরুরি এখন বুঝি, সেটা হচ্ছে আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি দেখছি আমার মা হাউস ওয়াইফ, কিন্তু আমার মাকে আমি সর্বদা বলতাম যে আমার মা, মানে আমি যবে থেকে জ্ঞান হয়েছে আমি শুনছি যে তোমাকে চাকরি করতে হবে, মানে তোমাকে আয় করতে হবে, এটা আমার মা না আমার রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছিল, এবং এখন বুঝতে পারি এটা কতটা ইম্পর্টেন্ট। এবং সত্যি কথা বলতে যে আমার ভীষণ সাপোর্টিভ শ্বশুর বাড়ি, আমার শ্বশুরমশাই সকালবেলা উঠে মাঝে মাঝে আমায় চা করে দেন আমার মর্নিং থাকলে, মানে এইটা না থাকলে বোধহয় এগোতে পারতাম না, বিকজ ও যেটা বললো যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। মানে আমাদের এই প্রফেশনের ক্ষেত্রে আমাদের পরিবারের স্যাক্রিফাইসটা বোধহয় করতেই হয় অনেক বেশি। আমাদের পরিবাররা কিন্তু আমাদের সঙ্গে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এখানে সেটাই তো ইম্পর্টেন্ট করতে পারছি বিষয়, যে পরিবারের তো সাপোর্ট না, সেটা হয়তো আগে তো থাকতো না, আস্তে আস্তে তাদের ভাবনাটাও চেঞ্জ হয়েছে। আমাদের বাচ্চারাও কিন্তু খুব সাপোর্টিভ, না আমাদের ক্ষেত্রে সাপোর্টিভ দুজন, সেটা হয় মা এবং শাশুড়ি। মানে আগে মাকে সাপোর্ট দিয়ে, মানে মা বাবার সঙ্গে ঝগড়া করবে, আমরা খুব একটা ঝগড়াতে যাব কেন, তো মা সেটা এগিয়ে দেওয়া, তারপরে শাশুড়ি। যেটা ওই কথা হচ্ছিল না যে এখন তো অনেক সহজ সাপোর্টিভ সবটা, কিন্তু সেই সময়টা না একদম খুব কঠিন ছিল। মানে আমি ওই সময়ের রিসার্চ করতে গিয়ে যেটা কাজটা করতে গিয়ে যেটা মনে হয়েছে সত্যি কঠিন ছিল, যে চাকরি করবে এটাই একটা এত বড় একটা যে কোনো পরিবারে, তারপরে তো মিডিয়ায় কাজ করবে, মানে এটাকে ভাঙা, একটা ফ্যামিলি থেকে ভাঙা, এবং তার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া, সেটা সত্যি একটা কঠিন ছিল। সেই জন্যই বোধহয় এই গল্পটা একটু অন্যরকম। আর এই রোববারে কাজের কথা হলো না, ছুটিতে কাজের কথা হলো না, যে আমি একটা রিসেন্টলি একটা চিঠি পেয়েছি, বেলাদের লেখা চিঠি, হাতে লেখা চিঠি, সেটা রয়েছে আমার কাছে, অফিসেও আছে। তো সেই চিঠিটা উনি দাদাকে লিখছেন, এবং সেখানে লিখছেন যে দাদা আমি কয়েকদিন ধরে জ্বরে পড়ে রয়েছি। আর আমি বলি যে বেলাদের বড় দাদা যিনি ছিলেন, তিনি ছিলেন একসময় সিএবির প্রেসিডেন্ট ছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। তার নাম ছিল অমরেন্দ্রনাথ ঘোষ, মানে এন ঘোষ নামে একটা ট্রফিও ছিল একটা সময় সিএবিতে, এখনও আছে, সেটা এখন কিছুদিন বন্ধ আছে। তো ওখানে উনি লিখছেন দাদাকে যে আমি জ্বরে পড়ে আছি, ব্লাড প্রেশারটা একটু বেশি, অফিস যেতে পারছি না কয়েকদিন, শয্যাশায়ী প্রায়, কিন্তু কল্যাণীকে বলো ও যেন ওর রেসিপিগুলো লিখে রাখে, মূলত বেলের মুরব্বা, আমের আচার আর কিছু শুকনো জলখাবার রেসিপি লিখে রাখে। আমি এই কদিন শুয়ে আছি,
আমি জয়েন করলেই আমি একটা এক্সট্রা একদিন রোববারে কাজ করে ওর জন্য আমি এগুলোকে রেকর্ডিংটা করে দেবো, সেটা লেখা আছে রীতিমতো ভাবে রোববারে কাজ করে দেবো। কল্যাণী কেউ একজন তাকে বলছে যে দাদাকে বলছে কি কমিটমেন্ট, বলছে আমি এখন যেতে পারছি না। আমি একটা জিনিস বলতে চাই, যেটা তুমি বললে যে পথ আগে খুব কঠিন ছিল, এখন তুলনায় সহজ হয়েছে। আমার মনে হয় তুলনায় সহজ হয়েছে, কিন্তু এই যে কঠিন ব্যাপারটা সেটা না কোনোদিন কাটবে না। মহিলারা যদি কাজ করতে চায়, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে সেটা বলি, সবকিছু ছেড়ে দিতে পারি, কাজ ছাড়বো না। এইটা যদি মাথায় থাকে তাহলে একমাত্র টেকা সম্ভব, না হলে নয়। সেখানে একটা আমাদের একটা ডায়লগ আছে, তোমার মনে আছে নীলিমার সঙ্গে তোমার সেটা? আমি নীলিমার সাথে একটা ডায়লগ আছে আমার, যেখানে নীলিমা একটা সময় এসে খুব আনন্দ করে বলে যে ওর বিয়ে হচ্ছে, এবং আমি ওকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি যে খুব ভালো তোর বিয়ে হচ্ছে। কি বললো, আমি তো বিয়ে করব, সংসার করব, আমার বাচ্চা হবে, আমার কি মজা হচ্ছে বেলাদি, তোমায় বলে বোঝাতে পারবো না। তো বেলা খুব ওকে আদর করে এবং আনন্দ করে ওর সাথে, কিন্তু তারপরে বেলা একটু থেমে ওকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে আর চাকরিটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিল নীলিমা সান্যালের সঙ্গে বিয়ে হয়েছিল সে সময় রেডিওর আর কি, তখন তো প্রসার ভারতী হয়নি, অল ইন্ডিয়া রেডিওর সে সময়ের একজন আধিকারিক ছিলেন, তার নাম হচ্ছে মিস্টার মালহোত্রা ছিলেন, বিএন মালহোত্রা সম্ভবত। তিনি অ্যাকচুয়ালি ওনাকে বিয়ে করে দিল্লি ট্রান্সফার হয়েছেন। তোমরা সবাই জানো যে পরবর্তীকালে নীলিমা সান্যালের গলা শোনা যেত রেডিও ইয়ে থেকে, দিল্লি থেকে, আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে, তো খবর পড়তেন সেখানে থেকে। তো উনি চলে যান দিল্লিতে পরবর্তীকালে। তো সেই সময় যখন বলছে যে আমাকেও দিল্লি চলে যেতে হবে, তখন বেলা জিজ্ঞেস করছে যে তাহলে চাকরিটা কি করবি। তো সেটা একটা মানে ওনার কাছে এই যে ইম্পর্টেন্সটা ছিল যে তোমার জীবনের সাথে, মানে তোমার জীবনে যাই হোক, তোমার সাথে তোমার ইন্ডিপেন্ডেন্সটা তোমার ছিল, যে তোমার চাকরি, তোমার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, তো সেইটা বেলাদি জিজ্ঞেস করেছিল। এই পরিস্থিতিটা কিন্তু এখনো আছে, যে যেখানে হাজবেন্ডের চাকরি ট্রান্সফার হয়ে যায় সেখানেই চাকরি, মানে সেই মহিলাকেও চলে যেতে হয়, এবং এটা কিন্তু এখনো আছে। এটা নিয়ে আমার হাজবেন্ডের সাথেও আমার অনেক রকম সমস্যা এখনো আছে, চিরদিন। এটা তুমি সবসময় ফেস করো? হ্যাঁ, সবসময় ফেস করি, তোরা অনেকেই জানিস যে এখন আমাকে বলে যে তুমি কিন্তু কোনোদিন তোমার যে বেসটা ছেড়ে কিন্তু তুমি জেলে না। সবাই কিন্তু যেখানে যেখানে তার হাজবেন্ড যায় তারা চলে যায়, তো ওইটা ওর একটা কিন্তু মানে আমি বললাম দেখো আমার কাজটা আর অন্যদের কাজটা তো এক নয়। আমি তো একটা অন্য শহরে, আমি যদি অন্যরকম কাজ করতাম তাহলে আমি একটা অন্য শহরে গিয়ে চাকরি নিয়ে নিতে পারতাম, বা আমি একটা অন্য জায়গায় গিয়ে একটা আমার বিজনেস খুলে নিতে পারতাম। কিন্তু আমার কাজটা তো মানে আমার কাজটা তো ক্রিয়েশন, আমার কাজটা তো সিনেমা যেখানে উৎপত্তি আমাকে সেখানে থাকতে হবে, যেই দেশে সিনেমা। ও বেলাদের হাতে, এটা বেলাদের লেখা চিঠি, আর বেলাদের নাম লেখা আছে এর উপরে, অ্যাড্রেসটাও রয়েছে দেখো, বলরাম ঘোষ স্ট্রিট। কারণ এটা একটা ডকুমেন্ট, অ্যাড্রেসটাও আছে। হ্যাঁ, 43A বলরাম ঘোষ স্ট্রিট, ক্যালকাটা 700004। হ্যাঁ, এখানে ওই রোববার নাম্বারও আছে। অসুবিধা নেই, কারণ রবিবার অবধি আমি মেডিকেলে আছি। এই অবস্থায় এই রবিবার রেকর্ড করতে যাওয়া সম্ভব না, কাজেই শ্যামলী সব লিখে রাখুক। 18th রবিবার বিকেল 12টা নাগাদ আমার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, রেকর্ড করে দেব। কি সুন্দর। প্রণাম গ্রহণ করিবেন বেলা। আর শুকনো জল খাবার কিছু রান্না করতে বলেছে, কিছু শুকনো জল খাবার, আসলে লেখাগুলো একটু হয়েছে। আমাকে আর কষ্ট করে করতে হবে না, আমি সব লিখে দিয়েছি। এটা আমাকে এটা ছবি তুলে পাঠিয়ে দিও। তুমি দেখো, হ্যাঁ আমি বাঁধিয়ে রেখে দেবো। এটা ল্যামিনেশন করে নিও, ল্যামিনেশন করে নিও। কি অপূর্ব না এটা। তো যাই হোক, আমরা আজকে আমাদের ডিসকাশন শেষ করি, এবং আমাদের মহিলা মহল মানে বেলাদের মহিলা মহলের পরে আমাদের মহিলা মহল ঋতুদির মহল। তো আমি মনে করি যে এই মহিলা মহলের এইভাবেই আবেগ, ভালোবাসা, এরকম ভালো মানে ক্রিয়েটিভ ডিসকাশনস চলতে থাকুক, তাহাতেই আমরা একে অপরকে আরো বেশি করে জানতে পারবো, কাছে পাবো। ইনফ্যাক্ট আমরা ঋতু আমরা এর আগে দুখানা এরকম প্রোগ্রাম করেছি, যেখানে একটাতে আরজেরা ছিল, কলকাতা আরজেরা, যারা অ্যাকচুয়ালি তৈরি করেছে রেডিও, উর্মিমালা দিয়েছিলেন থেকে